মস্ত বড় বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আকাশ। বারবার ভেতরের দিকে উকি দিয়ে দেখছে কেউ আসছে কিনা। বেশ কিছুক্ষণ পর বাড়ির দারোয়ান এসে আকাশকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, এই ছেলে এখানে কি করো? আর বারবার ভিতরে উকিতে কি দেখতেছ? চাচা, আমি এই বাড়িতে ড্রাইভারের নতুন চাকরি করতে এসেছি। গতকালকে এই বাড়ির মালিকের সাথে কথা বলেছি। বলেছে যে সকাল 10টায় এখানে থাকার জন্য। এখন তো বাজে প্রায় 10:30, তাই আর কি ভিতরে উকি দিয়ে দেখছিলাম কেউ আসছে কিনা। তোমার নাম কি আকাশ মাহমুদ? হ্যাঁ, আমার নাম আকাশ মাহমুদ। ও আচ্ছা, ভিতরে আসো। তুমি স্যার আমাকে বলেছিল তুমি আসলে তোমাকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য। আসলে আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম তো কিছুক্ষণ আগে, আসতে একটু দেরি হয়ে গেছে। ও আচ্ছা, সমস্যা নেই। আকাশ বাড়ির ভেতরে প্রবেশ করলো। আস্তে আস্তে 1 পা 2 পা এগিয়ে যাচ্ছে আর বাড়ির দিকটা বারবার তাকাচ্ছে। আকাশ মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে, দিন আনে দিন খায়। তার পরিবারে আব্বু আম্মু এবং তার ছোট একটা বোন আছে। গল্পের সাথেই থাকুন, আস্তে আস্তে বাকি পরিচয়টাও জেনে যাবেন। বড় একটা মেন গেটের সামনে দাঁড়িয়ে দারোয়ান কলিং বেল দিল। বেশ কিছুক্ষণ পর ভেতর থেকে একজন মহিলা এসে দরজাটা খুলে দিল। দারোয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার দারোয়ান চাচা, আপনি এই ছেলেটাকে কোথা থেকে ধরে এনেছেন? আগে তো কখনো এই ছেলেটাকে দেখি নাই। ম্যাডাম, গতকালকে রাতে আমি রানা চৌধুরীর সাথে কথা বলেছিলাম গাড়ির ড্রাইভার এবং তার মেয়ের বডিগার্ড হিসেবে কাজ করার জন্য। তোমার নাম কি আকাশ মাহমুদ? হ্যাঁ, আমার নাম আকাশ মাহমুদ। ও আচ্ছা, ভেতরে এসো। তোমার কথা গতকালকে বলেছে রুদেলের আব্বু। আকাশ ভেতরে এসে সোফায় বসে পড়ল। ওইদিকে দারোয়ান চাচা আবারও চলে গেল গেটের সামনে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ওপর থেকে রানা চৌধুরী আসলো। আকাশকে দেখে বলতে লাগলো, Hey bro, how are you? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, তুমি তাড়াতাড়ি চলে এসেছো। ড্রাইভিং এবং বডিগার্ডের চাকরি করতে পারবে তো? আমার কিন্তু অনেক শত্রু আছে। জি স্যার, পারবো। আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মেয়ের সকল দায়িত্ব আমি নিলাম। আর ড্রাইভার হিসেবে কি আপনার মেয়ের জন্য রাখবেন নাকি পুরো বাড়ির জন্য রাখবেন? তোমাকে আমি বিকেলে এসে টাইম করে দিব। আর তুমি তোমার সকল কিছু নিয়ে এসেছো? তোমাকে তো বলেছিলাম সকল কিছু নিয়ে আসার জন্য। হ্যাঁ স্যার, নিয়ে এসেছি। এখানে আমার এক আত্মীয় আছে, তাদের বাসায় রেখে এসেছি। আপনি যদি বলেন তাহলে আমি সকল কিছু নিয়ে আসব। আচ্ছা, তুমি সকল কিছু নিয়ে এসে ওই যে উপরে একটা রুম দেখতেছো, নীল কালারের পর্দা দেওয়া, ওই রুমে আজকে থেকে তুমি থাকবে। এখন আমাদের বাসায় নাস্তা করে এরপর তুমি তোমার সকল কিছু নিয়ে আসো। আর রোদেলার আম্মু আকাশকে তুমি সকল কিছু বুঝিয়ে দিও। আমি এখন চলে যাই। ঠিক আছে, যাও তাহলে, সাবধানে যাবে। রানা চৌধুরী ওইখান থেকে চলে গেল তার অফিসে। এদিকে আকাশ খাওয়া দাওয়া করে চলে আসলো তার আত্মীয়র বাসায়। সকল কিছু নিয়ে আবারও রওনা দিল রোদেলাদের বাসার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো রোদেলাদের বাসায়। তাকে যে রুমে দেখিয়ে দেওয়া হয়েছিল ওই রুমে চলে এসেছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আকাশ চলে আসলো। নিচে এসে দেখে রোদেলার আম্মু বসে আছে। আকাশ রোদেলার আম্মুর কাছে সে বলতে লাগলো, ম্যাডাম, কিছু করতে হবে নাকি? যদি কোনো কাজ থাকে আমাকে বলেন, আমি করে দিতেছি। তুমি কি কি কাজ করতে পারো? আকাশ শুধু কি ড্রাইভিং আর বডিগার্ডের কাজ করবে? ম্যাডাম, যে কোনো কাজ দিবেন সব কাজই পারি আলহামদুলিল্লাহ। বলেন কি করতে হবে? আচ্ছা, তুমি যেহেতু বলছো সব কাজ করো, রান্না করতে পারবে নাকি? আমি যদি সকল কিছু তোমাকে রেডি করে দেই, তুমি রান্না করতে পারবে? জি ম্যাডাম, রান্না করতে পারবো। আপনি সকল কিছু রেডি করে দেন। কি রান্না করতে হবে আমাকে একটু বলে দেন, আমি রান্না করে দিতেছি। রোদেলার আম্মু আকাশকে সকল কিছু রেডি করে দেখিয়ে দিল। কোথায় কি আছে কি না আছে সবকিছু দেখিয়ে দিয়ে চলে আসলো। রোদেলার রুমে এসে দেখে রোদেলা ঘুমাচ্ছে। রোদেলাকে ডাকতে ডাকতে বলতে লাগলো, রোদেলা, তাড়াতাড়ি ওঠ, সকাল হয়ে গেছে তো অনেক। আজকে কলেজে যাবি না নাকি? আম্মু, বিরক্ত করতেছো কেন? তোমাকে না গতকালকে রাতে বললাম আজকে আমি কলেজে যাব না। আমার ভালো লাগতেছে না, যাও তো, আমাকে ঘুমাতে দাও। ঠিক আছে, তুই তাহলে ঘুমা, আমি নিচে গেলাম। ক্ষুধা লাগলে তুই এমনিতেই আসবি। এই বলে রোদেলার আম্মু চলে গেল নিচে। সোফায় বসে টিভি দেখছে।
ওইদিকে আকাশ রান্না করতেছে। আকাশের রান্নার পুরো গন্ধ বাড়িতে ভরে গেছে। এইটা দেখে রোদেলার আম্মু চলে আসলো রান্নাঘরে। আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাহ, এত সুন্দর সুবাস খাবার রান্না করতেছো, খাইতে না জানি কত মজা হবে। আচ্ছা, তুমি রান্না করো, যদি কিছু লাগে আমাকে ডাক দিবে, আমি এখানে বসে টিভি দেখতেছি। ঠিক আছে ম্যাডাম, আপনি বসে টিভি দেখেন। যদি আমার কিছু লাগে তাহলে আমি আপনাকে ডাক দিব। রোদেলার আম্মু সোফার বসে টিভি দেখতে লাগলো। ওইদিকে আকাশ সবকিছু রান্না শেষ করে ফেললো 1 ঘন্টার মধ্যে। রান্না বান্না শেষ করে সকল কিছু টেবিলের উপরে রেখে দিল। রোদেলার আম্মু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, যাও ফ্রেশ হয়ে এসো, এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব। ম্যাডাম, স্যার আসবে কখন? তোমার স্যারের ঠিক ঠিকানা নেই, কখন আসবে তার কোনো শিওর নেই। দুপুরে আসতেও পারে, আবার নাও আসতে পারে। ও আচ্ছা, আমি তাহলে ফ্রেশ হয়ে আসতেছি। এই বলে আকাশ চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে কিছুক্ষণের মধ্যে চলে আসলো নিচে। খাবার টেবিলের সামনে আসতেই দেখতে পেল একটা মেয়ে বসে আছে, ফোন টিপছে আর খাবার খাচ্ছে। এটা দেখে আকাশ মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, খাবার খাওয়াই, বসে ফোন টিপতে নেই। খাবার খেয়ে এরপর ফোন টিপেন। আকাশের কথা শুনে রোদেলার চোখ বড় বড় করে আকাশের দিকে তাকালো। মনে হচ্ছে রোদেলাকে কেউ কিলে খেয়ে ফেলতেছে, এরকম ভাব করতেছে রোদেলা। আকাশ শান্ত গলায় কথাটা বলেছিল। এইদিকে রোদেলা রাগে আগুনের মতো হয়ে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তুমি কে? আগে তো কখনো এই বাড়িতে দেখি নাই। আর আমার মুখের উপরে কথা বলতেছো কেন? তুমি জানো আমি কে? সরি ম্যাডাম, আসলে আপনি যেই হন না কেন, আমার যা বলার আমি বলেছি। এখন আপনার ইচ্ছা। আমরা গরিব হতে পারি, কখনো খাবার খাওয়ায় বসে ফোন টিপি না। আম্মু, এই ছেলেটাকে আগে তো কখনো দেখি নাই। ওর নাম হচ্ছে আকাশ। সে এখন থেকে আমাদের বাসায় তোর বডিগার্ড এবং গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করবে। সামান্য মাত্র বডিগার্ড আর গাড়ির ড্রাইভার হয়ে আমার মুখের উপরে কথা বলতেছে। শেষবারের মতো বলে দিলাম, আমি যা বলবো তাই হবে। আমার মুখের উপরে কথা বলতে পারবে না। যদি কথা বলো তাহলে তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এ বলে রোদেলা খাবার খেতে লাগলো। বেশ কিছুক্ষণ খাবার খাওয়ার পর রোদেলা তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আজকে কিন্তু খাবারটা খুব মজা হয়েছে। প্রতিদিন এইরকম ভাবে রান্না করবে। আমি এখন রুমে গেলাম, আমাকে ডিস্টার্ব করবে না। এই বলে রোদেলা চলে গেল তার রুমে। ওইদিকে আকাশ যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে আছে। এটা দেখে রোদেলার আম্মু বলতে লাগলো, আকাশ, রোদেলার কথায় কিছু মনে করো না। সে একটু রাগী, তবে মাথা ঠান্ডায় বোঝালে সে অনেক কিছুই বোঝে। তুমি খাবার টেবিলে বসো, খাবার খেয়ে নাও। আকাশ রোদেলার আম্মুর সাথে খাবার টেবিলে বসে খাবার খেয়ে নিল। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হলো। আকাশের বাড়িটা ঘুরে ঘুরে দেখতে দেখতে চলে আসলো ছাদে। এসে দেখে রোদেলা দোলনায় বসে দোল খাচ্ছে আর ফোনে কার সাথে কথা বলছে। আকাশকে দেখে রোদেলা ফোনটা কেটে দিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, তুই এই বাসায় কাজ করবি? তোর তো নিচে থাকার কথা। তুই এই ছাদে আসলি কেন? যা নিচে যা। সরি ম্যাডাম, বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম তো কখন ছাদে চলে এসেছি বুঝতে পারি নাই। আমি এখনই চলে যাইতেছি। এদিকে আকাশ যেই চলে যেতে যাবে এমন সময় রোদেলা পেছন থেকে বলে উঠল, এই ছেলে দাঁড়া, এখানে তোর নাম আর পরিচয়টা বলে যা। ম্যাডাম, আমার নাম আকাশ মাহমুদ। আমি নীলফামারী জেলা থেকে এসেছি। গতকালকে স্যারের সাথে কথা বলেছিলাম, স্যার বলেছে আসার জন্য। তোর যে শরীর, তুই আমার বডিগার্ড হিসেবে থাকতে পারবি তো? অনেক অত্যাচার করবো কিন্তু তোর উপর। ম্যাডাম, থাকতে না পারলেও থাকতে হবে, কারণ আমি অনেক দূর থেকে এসেছি এই ঢাকা শহরে কাজ করে খাওয়ার জন্য। আর কিছু জিজ্ঞেস করবেন নাকি? না, আর কিছু জিজ্ঞেস করব না। এখন নিচে যা, আর সন্ধ্যার পর তুই একটু আমার রুমে আসিস। আমার লিস্ট তোকে দিয়ে দেব। কখন কোথায় যাব, কি করব, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, সকল কিছু ওখানেই লেখা থাকবে। ঠিক আছে ম্যাডাম, এখন তাহলে আমি যাই। এই বলে আকাশ চলে আসলো নিচে। তার রুমে শুয়ে আছে। এমন সময় তার বাটন ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে আকাশের ছোট বোন আমিনা বলতে লাগলো, ভাইয়া, কেমন আছো? তুমি ঢাকায় গেছো, আমাকে একবারও ফোন দিয়ে জানালে না। আমাদের কি টেনশন হয় না নাকি? সরি রে বোন, ফোনে টাকা ছিল না। আর আমি এখানে নতুন তো, আশেপাশে দোকান ছিল না যে টাকা ভরবো, তাই আর কি ফোন দিতে পারি নাই।
খাওয়া দাওয়া করছিস নাকি? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। তুমি করছো? আর ঠিক মতো খাওয়া দাওয়া করবে কিন্তু। সারাদিন কাজ কাম করবে, ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে। আমার খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। আমি যে বাসায় আছি এই বাসায় অনেক খাবার। আচ্ছা, আব্বু আম্মু আসলে রাতে কল দিস আমাকে, তাদের সাথে কথা বলবো। আর আমাকে নিয়ে চিন্তা করতে বারণ করিস। আমি ঠিক জায়গায় পৌঁছে গেছি। ঠিক আছে ভাইয়া, এখন তাহলে রাখলাম। আমিনা কলটা রেখে দিল। ওইদিকে আকাশ তার বাটন ফোনে গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছে টেরই পেল না। রাত 9টার সময় আকাশের ঘুম ভাঙতেই আকাশ তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার স্যার চলে এসেছে। তার স্যারের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, সরি স্যার, আসলে গতকালকে রাতে ঘুমাই নাই তো, ট্রেন দিয়ে এসেছি তাই আর কি ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, সমস্যা নেই। তোমার হাতের রান্নাটা কিন্তু অনেক ভালো। তুমি প্রতিদিন রাতের বেলা আমাদের জন্য রান্না করবে। এইটার জন্য তোমাকে আমরা আলাদাভাবে টাকা দিব। কি বলো রোদেলার আম্মু? হ্যাঁ, একদম ঠিক বলেছো আকাশ। তুমি রাতের বেলায় আমাদের জন্য রান্না করবে, আমি সকল কিছু গুছিয়ে দেব, তুমি শুধু রান্নাটা করে দিবে। ঠিক আছে ম্যাডাম, আমি রান্না করে দিতে পারবো, আর টাকা দিতে হবে না। স্যার, আমাকে কালকে কখন কি কি কাজ করতে হবে একটু বলে দিলে ভালো হতো। এই নাও, এটা হচ্ছে রোদেলার লিস্ট, আর এটা হচ্ছে আমার লিস্ট। রোদেলার লিস্টটা আগে পড়ে নিও, কারণ সে একটু রাগী তো। যদি দেরি করো তাহলে সে অনেক রাগারাগি করবে। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিক সময় সব কাজ করে দিব। আকাশ আরো কিছু কথা বলে রাতে খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে লিস্টগুলো পড়তেছে। এখন সময় আকাশের রুমে প্রবেশ করলো রোদেলা। রোদেলাকে দেখে আকাশ বিছানায় বসে পড়লো শোয়া থেকে। রোদেলা আকাশের কাছে এসে বলতে লাগলো, আকাশ শোন, কালকে সকাল সকাল উঠবি। আমি আম্মুকে বলে রেখেছি সকাল 7টায় তো সকল কিছু রেডি করে নিচে গাড়ি রাখা আছে, গাড়িটা পরিষ্কার করে রাখবি। আমি যাতে গাড়িতে বসতেই তুই চালাতে পারিস। ঠিক আছে ম্যাডাম, আমি সকাল 6টায় উঠে গাড়িটা রেডি করে রাখবো, আপনি গিয়ে ঘুমিয়ে পড়েন। রোদেলা আকাশের রুম থেকে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তে রোদেলা ঘুমে চলে গেল। বিছানায় শুয়ে পড়তে রোদেলার ঘুম চলে আসলো। এইদিকে আকাশ বেশ কিছুক্ষণ বাটন ফোনে গেম খেলে ফোনে 5টার অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লো। পরদিন সকাল 5টায় আকাশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। গাড়িটা ভালোভাবে পরিষ্কার করে রেখে আকাশ রুমে এসে রেডি হয়ে নিচে আসতেই দেখতে পেল রোদেলা খাবার খাচ্ছে। আকাশ যেই চলে যেতে যাবে এমন সময় রোদেলা বলে উঠল, এই আকাশ, খাবার খেয়ে নে, আস্তে আস্তে রাত হতে পারে। তুই সারাদিন ওখানেই দাঁড়িয়ে থাকবি বা গাড়ির ভেতরে বসে থাকবি। ঠিক আছে ম্যাডাম। আকাশ রোদেলার সাথে খাবার খেয়ে চলে আসলো বাহিরে। আকাশ ডাইনিং সিটে বসে আছে, রোদেলা পেছনে সিটে বসে ফোন টিপতেছে। এদিকে আকাশ বাড়ি থেকে বের হয়ে মেইন রোডে উঠতেই গুগল ম্যাপ ধরে যেতে লাগলো সেই লোকেশনে। দীর্ঘ 3 ঘন্টা পর সেই লোকেশনে চলে আসলো দুইজন। রোদেলা গাড়ি থেকে নামতে নামতে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তুই এখানে থাকবি, আমি ভেতরে যেতেছি। কখন ভেতর থেকে বাহিরে আসবো তার কোনো শিওর নেই। রাত হতেও পারে, আবার নাও হতে পারে। আর এই নে, এখানে 200 টাকা আছে। যদি আমার আসতে দেরি হয় তাহলে সামনে একটা হোটেল আছে, ওই হোটেলে গিয়ে খাবার খেয়ে নিবি। ঠিক আছে ম্যাডাম, যান তাহলে আপনি। রোদেলা চলে গেল ক্লাবের ভেতরে। ওইদিকে আকাশ বসে আছে গাড়ির ভেতরে। দীর্ঘ 2 ঘন্টা বসে থাকার পর আকাশ গাড়ি থেকে নেমে আসে, পাশে ঘোরাঘুরি করতে লাগলো। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবারও চলে আসলো গাড়ির ভেতরে। ওইদিকে রোদেলা ক্লাবের ভিতরে ঢুকে সবার সাথে আড্ডা দিচ্ছে। হঠাৎ তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে রানা চৌধুরী বলে উঠল, রোদেলা, তুমি এখন কোথায় আছো? একটু আমার অফিসে আসো তো, জরুরি একটা মিটিং আছে। আব্বু, আমি তো অন্য একটা জায়গায় এসেছি, যাইতে যেতে তো রাত হবে, তুমি মিটিংটা সেরে নাও। না, আমি একা মিটিংটা করলে হবে না। তুই আয়, তোকে নিয়ে এরপর মিটিংটা করতে হবে। ঠিক আছে আব্বু, আমি 1 ঘন্টার মধ্যে আসতেছি। রোদেলা ফোনটা কেটে দিয়ে ক্লাব থেকে বের হয়ে চলে আসলো বাহিরে। আকাশ আর রোদেলাকে দেখতে বলতে লাগলো, ম্যাডাম, আপনি না বললেন রাতে বাসায় যাবেন, এই সময় চলে আসলেন যে? আব্বু,
আব্বু ফোন দিয়েছিল, বলেছে অফিসে যাওয়ার জন্য। তুই তো আবার রাস্তা চিনিস না, ড্রাইভ কর, আমি তোকে বলে দিতেছি কোথায় কোথায় দিয়ে যাইতে হবে। আকাশ ড্রাইভিং সিটে বসে পড়তেই রোদেলা পেছনের সিটে বসে পড়লো। আকাশ ড্রাইভ করতেছে আর রোদেলা সবকিছু বলেও দিতেছে। বেশ কিছুক্ষণের মধ্যে দুইজন চলে আসলো অফিসে। আকাশ গাড়ি থেকে নেমে দরজাটা খুলে দিতেই রোদেলা গাড়ি থেকে নেমে গেল। বেশ কয়েকবার এগিয়ে যেতেই আবারও পিছিয়ে ফিরে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ তুমি চলো আমার সাথে, আব্বু তোমাকে আমার সাথে না দেখলে বকাবকি করবে। আকাশ মাথা নাড়িয়ে রোদেলার সাথে যেতে লাগলো। লিফটে উঠে দুইজন চলে আসলো একেবারে 10 তলায়। আকাশকে নিয়ে রোদেলা তার আব্বুর কেবিনের ভেতরে প্রবেশ করলো। ভেতরে অনেক লোকজন বসে আছে। আকাশ রোদেলার সাথে রোদেলার পাশে গিয়ে দাঁড়ালো। এদিকে রোদেলা একটা চেয়ার টেনে বসে পড়লো। হঠাৎ পাশে থেকে একজন মেয়ে বলে উঠল, ম্যাডাম, এটা কি আপনার বর? আমার বর কখনো এমন থাকবে না, আমার বর থাকবে আরো স্মার্ট। আর এটা হচ্ছে আমার বডিগার্ড। আব্বু কিসের মিটিং এ ডেকেছো? তুই এখানে বস, কিছুক্ষণ পর কয়েকজন অফিসার আসবে, তাদের সাথে তোকে পরিচয় করিয়ে দিব। আর আকাশ, তুমি রোদেলার সবসময় পাশে থাকবে, যেখানে চাই সেখানে যাবে, কারণ আমাদের উপরে অ্যাটাক হতে পারে। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি ম্যাডামকে শুধু বলে দেন যে আমাকে সবসময় তার পাশে রাখার জন্য। রোদেলা, তুই আকাশকে সবসময় তোর পাশে রাখবি, যেখানে যাবি সেখানে আকাশ যাবে। তুই আমার একমাত্র মেয়ে, তোর কিছু হয়ে গেলে আমরা বেঁচে থেকে কি করব? আব্বু আমার কিছুই হবে না, তুমি তো আমাকে বডিগার্ড দিয়েছো, দেখি তোমার বডিগার্ড কতটুকু আমাকে সেভ করতে পারে। এখন তাড়াতাড়ি মিটিং শুরু করো, আমি আবার একটা জায়গায় যাব। রোদেলার আব্বু মিটিং শুরু করে দিল। বেশ কিছুক্ষণ মিটিং করার পর রোদেলা আকাশকে নিয়ে চলে আসলো বাহিরে। আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ শোন একটা কথা, তুই সব সময় আমার পাশে থাকতে পারবি, কিন্তু আমার বান্ধবী বা অন্য কেউ যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে তুই শুধু বলবি যে তুই আমার বডিগার্ড। ম্যাডাম, আমি তো আপনার বডিগার্ড, সো এখানে আবার অন্য কিছু বলার কি আছে? যেটা সত্য সেটাই বলবো। কি রে রোদেলা, এই ছেলেটা কে? আগে তো কখনো দেখি নাই তোর সাথে। এটা হচ্ছে আমার নতুন বডিগার্ড, তোরা সবাই ওর সাথে পরিচয় হয়ে নে। ওর নাম হচ্ছে আকাশ মাহমুদ। পরিচয় হতে হবে না, এমনিতেই পরিচয় পেয়ে গেছি। নিশ্চয়ই গ্রাম থেকে এসেছে, গ্রাম থেকে না আসলে এরকম গাইয়া গাইয়া পোশাক পরে আসতো না। পোশাক দিয়ে তোরা সবসময় বিবেচনা করিস, এটা কিন্তু একদম ঠিক না প্রিয়া। আমার আব্বু দেশের টপ বিজনেসম্যান, আমি কিন্তু ফুটপাত থেকে জামা কাপড় কিনে এরপর পরি। হ্যাঁ জানি। আচ্ছা, তোর বডিগার্ডকে বল গাড়িতে গিয়ে বসে থাকার জন্য, আমরা এখানে আড্ডা দিব। সরি ম্যাডাম, আমি যেতে পারবো না। রোদেলা ম্যাডামের পুরো ফুল সিকিউরিটিতে রাখার জন্য বলেছে। ম্যাডামের যদি কিছু হয়ে যায় তাহলে স্যার আমাকে ছেড়ে দিবে না। আকাশ, তুমি ওই যে সামনে একটা টেবিল আছে ওইখানে গিয়ে বসে একটা কফি খাও, আমরা এখানে আড্ডা দিতেছি। ঠিক আছে ম্যাডাম। আকাশ চলে গেল ওই টেবিলে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ কয়েকজন ছেলে আসলো রোদেলাদের টেবিলের সামনে দাঁড়িয়ে রোদেলার গাল টিপে ধরে বলতে লাগলো, কিরে, তোর তো অনেক সাহস বেড়ে গেছে। কিছুদিন আগে দেখলাম তুই আমার এলাকায় ঢুকে আবার অনেককে সাহায্য করেছিস। যেখানে আমি সবার কাছ থেকে টাকা নেই, তুই আবার সেখানে কি সাহায্য করেছিস? দেখ ইমন, আমার গাল ছেড়ে দে, ভালোই ভালোই বলতেছি, না হলে কিন্তু আমি আমার বডিগার্ডকে ডাক দিব। ওল্লে ওল্লে ওল্লে, তোর বডিগার্ড আছে? ডাক দিয়ে দেখি তোর বডিগার্ডকে এক পলক দেখে নেই, তোর বডিগার্ড আমাদের সাথে পারবে কিনা। আকাশ দেখো, ওরা আমাকে অনেক ডিস্টার্ব করতেছে, ওদেরকে একটা শিক্ষা দিয়ে দাও তো। ভাই, ম্যাডামের গাল থেকে হাতটা ছেড়ে দিয়ে সোজা এখান থেকে চলে যান। আর যদি কফি খেতে আসেন তাহলে বসে কফি খান, ম্যাডামকে বিরক্ত করবেন না। কি রে রোদেলা, এটা তোর বডিগার্ড? আরে তোর বডিগার্ডের শরীরে তো কোনো হাড্ডি মাংসই নেই, একটা লাথি মারলে 10 হাত দূরে গিয়ে পড়বে। ভাই, আমি আপনাকে আবারও বলতেছি, ম্যাডামের গাল ছেড়ে দিয়ে এরপর যা ইচ্ছা তাই করেন। এই নে, তোর ম্যাডামের গাল ছেড়ে দিলাম। চল,
তোর সাথে একটু হাট্টিমাটিম খেলবো, দেখি তুই আমাদের সাথে খেলতে পারিস কিনা। ওইদিকে ইমন আকাশকে নিয়ে চলে আসলো নিচে। আকাশের শার্টের কলার ঠিক করতে করতে ইমন বলতে লাগলো, দেখ ভাই, তুই গরিব শরীফ মানুষ, তোকে কিছু করলাম না, কারণ তোকে দেখে আমার অনেক ভালো লাগছে, তোকে ছেড়ে দিলাম। ভাই আপনি তো বলছেন যে আমাকে একটু টেস্ট করবেন। আমার শরীরে নাকি হাড্ডি মাংস নেই, একটু দেখে নেন আছে কি না। ও আচ্ছা, তোর ম্যাডামের সামনে হিরো সাজার চেষ্টা করতেছি, দেখি তুই কি করতে পারিস আমাদের। এই ধরতে বেটাকে। এই বলে যে আকাশকে ধরতে যাবে এমন সময় আকাশ একজনের মিডল স্ট্যাম্পে এমন লাথি মারছে সে ওইখানেই নিচে পড়ে কাতরাচ্ছে। আর কয়েকজন আসতেই কারো পায়ে, কারো মুখে বা কারো বুকে কিল ঘুষি মারতে লাগলো। বেশ কিছুক্ষণ মারার পর ইমন কিছুটা ভয় পেয়ে ওইখান থেকে চলে গেল। এটা দেখে আকাশ আবারও চলে আসলো উপরের ওই দিকে। রোদেলা এবং তার বান্ধবীরা উপর থেকে সবকিছু দেখছিল। রোদেলা বেশ খুশি হয়েছে। আকাশকে আসতে দেখে সবাই আগের জায়গায় চলে গেল। সবাই বসে বসে কফি খাইতেছে। আকাশ রোদেলা আর পাশে দাঁড়িয়ে বলতে লাগলো, ম্যাডাম ওরা আর কখনো আপনাকে বিরক্ত করবে না, ওদেরকে প্রাপ্য শাস্তি দিয়ে দিয়েছি। তবে ওই ইমন নামের ছেলেটাকে কিছু করতে পারি নাই, তাকে কিছু করার আগে পালিয়ে গেছে। বেশি ভালো কাজ করেছো। এখন তুমি গিয়ে বসো, আমরা আর 10-15 মিনিট আড্ডা দিয়ে এরপর বাড়িতে চলে যাব। আকাশ গিয়ে বসে পড়লো পেছনের টেবিলে। 15 থেকে 20 মিনিট রোদেলা এবং তার বান্ধবীরা আড্ডা দিয়ে চলে গেল যার যার বাসায়। এদিকে আকাশ রোদেলাকে নিয়ে বাড়িতে আসতেই রোদেলার আব্বু রোদেলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে রোদেলা, তুই কলেজে যাস নাই? এতক্ষণ কোথায় ছিলি? সারাদিন বাহিরে থাকা কিন্তু ভালো না। আমাদের কত শত্রু আছে, কখন তোর উপরে অ্যাটাক করবে বলা তো যায় না। আব্বু, অ্যাটাক করলে সমস্যা নেই, আকাশ তো আছে। আজকে ওই যে ইমনকে এমন শিক্ষা দিয়েছে যে সে আর কোনোদিন আমাকে বিরক্ত করবে না। তার ছেলেদেরকে মেরে আদমরা বানিয়ে ফেলেছে। ও আচ্ছা, তাই নাকি? যা, দুজন ফ্রেশ হয়ে আয়। আর আকাশ, তুমি ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করো। সারাদিন তো বাইরে ছিলে, আগে তো মনে হয় এমন কাজ করো নাই। কিছুক্ষণ রেস্ট করে এরপর না হয় নিচে আসো। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে স্যার, কিছুক্ষণ রেস্ট করে এরপর নিচে আসবো। এই বলে আকাশ চলে গেল উপরে। ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করে চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে আছে, কারণ আকাশ গিয়ে রোদেলার পাশে দাঁড়াতেই রোদেলার আম্মু বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো এখানে। না ম্যাডাম, বুঝতে হবে না, আমি দাঁড়িয়ে থাকি, সমস্যা নেই আমার। দাঁড়িয়ে থাকতে হবে না, বসো আমাদের পাশে এসে। আকাশ রোদেলার আম্মুর পাশে এসে বসে পড়লো। বেশ কিছুক্ষণ পরপর রোদেলার আম্মু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তোমার পরিবার এখন কিভাবে চলে? গ্রামে তোমাদের জায়গা সম্পত্তি আছে নাকি? হ্যাঁ, আমাদের গ্রামে জায়গা সম্পত্তি আছে, ওইখানে আব্বু চাষাবাদ করে, এতেই সংসারের খরচ চলে যায়। আর এখন তো আমি চলে এসেছি, আমি যা পাবো তা বাড়িতে পাঠিয়ে দিব, তখন আরো ভালোভাবে সংসার চালাতে পারবে। হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। যা পাবে তার কিছুটা তোমার কাছে রেখে বাকিটা পাঠিয়ে দেবে, কারণ সামনে তো তোমার ভবিষ্যৎ আছে। হ্যাঁ ম্যাডাম। আকাশ সবার সাথে কথা বলতে বলতে রাতে খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে ফোন দিল তার বন্ধু সজীবকে। বেশ কিছুক্ষণ পর সজীব ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, ভাই, তুই একা গ্রাম থেকে চলে গেলি, আমাকে সাথে নিয়ে গেলে কি হতো? তুই তো জানিস এই গ্রামে তুই ছাড়া আর আমার কোনো বন্ধু বান্ধব নেই। এখন সারাদিন একা একা এদিক সেদিক ঘুরে বেড়াই। চিন্তা করিস না, আমি দেখি স্যারের সাথে কথা বলে যদি কোনো একটা কাজের ব্যবস্থা করতে পারি তাহলে তোকে নিয়ে আসবো। ঠিক আছে, খাওয়া দাওয়া করছিস রাতে? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। আকাশ সজীবের সাথে আরো কিছুক্ষণ কথা বলে ঘুমের দেশে পাড়ি জমালো। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আকাশ তার কাজ শেষ করে রেডি হয়ে চলে আসলো। নিচে সোফায় বসে টিভি দেখতেছে। এমন সময় রানা চৌধুরী আসলো। আকাশকে দেখে বলতে লাগলো, আকাশ, তুমি তো এখন বসে আছো, আমাকে একটু অফিসে দিয়ে আসো তো, একটা জরুরি মিটিং আছে 9টার সময়। এইদিকে তো রোদেলা এখনো ঘুম থেকে ওঠে নাই,
তুমি দিয়ে আসতে আসতে রোদেলা ঘুম থেকে উঠে যাবে। ঠিক আছে স্যার, চলেন আপনাকে দিয়ে আসি। এই বলে আকাশ রোদেলার আব্বুকে নিয়ে চলে আসলো। গাড়িতে বেশ কিছুক্ষণ ড্রাইভ করে আকাশের আব্বুকে নিয়ে চলে আসলো অফিসে। রোদেলার আব্বুকে নামিয়ে দিয়ে আকাশ বাড়ির দিকে রওনা দিল। বেশ কিছু দূর যেতেই তার ফোনটা বেজে উঠলো। আকাশ গাড়িটা স্লো করে পকেট থেকে ফোনটা বের করে দেখে রোদেলা কল দিয়েছে। কলটা রিসিভ করে কানে ধরতেই ওই পাশ থেকে রোদেলা বলতে লাগলো, কিরে, তোকে গতকালকে কি বলেছিলাম সকাল সকাল গাড়িটা রেডি করে রাখবি? তুই সকাল সকাল কোথায় গিয়েছিস? ম্যাডাম, আমি আপনার আব্বুকে অফিসে পৌঁছে দিয়ে এসেছি, যাইতে যাইতে আর 5 থেকে 6 মিনিট লাগবে। আপনি রাগ করবেন না প্লিজ, আমি এখনই চলে আসতেছি, আপনি রেডি হয়ে থাকেন। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আকাশ কলটা কেটে দিয়ে তাড়াতাড়ি করে চলে গেল রোদেলাদের বাসায়। কলিং বেল দিতেই রোদেলার আম্মু এসে দরজা খুলে দিল। আকাশ রোদেলার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, রোদেলা ম্যাম কোথায়? ওনাকে একটু ডাক দিয়ে বলেন আসার জন্য। তুমি ভেতরে এসো, রোদেলা তার রুমে রেডি হচ্ছে। তুমি ততক্ষণে খাওয়া দাওয়া শেষ করে নাও। আকাশ তাড়াতাড়ি করে খাবার টেবিলে বসে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো গাড়িতে। বেশ কিছুক্ষণ পর বসে থাকার পরে রোদেলা আসলো। রোদেলাকে দেখে উদ্দেশ্য করে আকাশ বলতে লাগলো, ম্যাডাম, এখন কোথায় যাবেন? কলেজে নাকি অন্য কোথাও যাবেন? কলেজের দিকে নিয়ে যাও, এখন কলেজে যাব। আকাশ কলেজের দিকে রওনা দিল গাড়িটা নিয়ে। বেশ কিছুক্ষণের মধ্যে আকাশ চলে আসলো কলেজে। রোদেলা গাড়ি থেকে নামতে নামতে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তুমি এখন বাসায় চলে যাও। আমি যখন তোমাকে ফোন দিব তখন তুমি তাড়াতাড়ি চলে আসবে। না ম্যাডাম, আমি এখন বাসায় যেতে পারবো না। স্যার আমাকে বারবার বলে দিয়েছে যে আপনাকে সবসময় সিকিউরিটিতে রাখার জন্য। আমি সবসময় আপনার সাথে থাকবো। আচ্ছা, তুমি যে এত সব সময় আমার সাথে থাকবে, তাহলে এই জায়গায় বসে থাকো। আমার কলেজ শেষ হতে হতে প্রায় 2টা বাজবে। ঠিক আছে ম্যাডাম, আমি এখানে বসে আছি, আপনি ততক্ষণে ক্লাস শেষ করে চলে আসেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন দিবেন। রোদেলা এখান থেকে চলে গেল তার ক্লাসরুমে। ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল ইমন এবং তার আরো কয়েকজন লোক নিয়ে বসে আছে। রোদেলাকে দেখে ইমন বলতে লাগলো, কালকে তো তোর বডিগার্ডকে দিয়ে আমাদের অনেক পিটানি খাইয়েছিস। আজকে তো তোর সাথে তোর বডিগার্ড নেই, আজকে তোকে নিয়ে। এই বলে যে রোদেলার কে হাত ধরতে যাবে, এমন সময় রোদেলা ইমনের গালে ঠাস করে চড় মেরে ওইখান থেকে দৌড়ে চলে গেল আকাশের কাছে। এদিকে রোদেলার পিছু পিছু ইমন এবং তার ছেলেপেলেরা দৌড়ে আসলো। ইমনের লোকদেরকে দেখে আকাশ বলতে লাগলো, কিরে, কালকে রাতে যে তোদেরকে মারলাম, একটু শরম করলো না তোদের? এখন আবার মার খাওয়ার জন্য এসেছিস? আজকে দেখ, এখানে আমরা 50 জন আসছি আর তুই একা। তোর কি অবস্থা করব তুই বুঝতে পারছিস? ঠিক আছে, দেখি কার কি অবস্থা করে। এই বলেই আকাশ গাড়ির ডিকি থেকে একটা মোটা রড হাতে নিয়ে তাদের সামনে গিয়ে এগিয়ে যাইতেছে। আর একজনকে পেয়ে হাতে মাথায় ঘাড়ে বিভিন্ন জায়গায় বাড়ি দিতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে বাড়ি দেওয়ার পর আকাশ ইমনের সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, কিরে, তুই না বলেছিলি আমার অবস্থা খারাপ করে ছাড়বি? এখন তো দেখি তোর ছেলে পেলেদের অবস্থা খুবই খারাপ। ওহো, খুব কষ্ট হচ্ছে রে তোর ছেলে পেলেদের দেখে। আকাশ, আমাকে ছেড়ে দে। এবারের মতো আমি আর কোনোদিনও রোদেলাকে বিরক্ত করবো না, প্লিজ ছেড়ে দে। এই আকাশ সবাইকে একবার সুযোগ দেয়, বারবার সুযোগ দেয় না। আজকে তোর একটা পা ভেঙে গলায় ঝুলিয়ে রাখবো। এই বলে আকাশ ইমনের পা বরাবর দিল সজোরে একটা বাড়ি। মট করে উঠল। বোঝাই যাচ্ছে ইমনের পা ভেঙে গেছে। এটা দেখে আকাশ ইমনের মুখ টেপে ধরতে বলতে লাগলো, দেখছিস, তুই ম্যাডামকে এইভাবে ধরেছিলি না গতকালকে? আজকে আমি তোকে এইভাবে ধরলাম। মনে রাখিস, আমার কথাটার কোনোদিন যদি দেখি তুই ম্যাডামের সাথে খারাপ ব্যবহার করেছিস, তাহলে ওই দিন তোকে শেষ করে দিব। এই বলেই আকাশ চলে আসলো আবার গাড়ির কাছে। রোদেলাকে উদ্দেশ্য করে আকাশ বলতে লাগলো, রোদেলা ম্যাডাম, এখন আপনাকে আর কেউ বিরক্ত করবে না, আপনি যেতে পারেন। আর যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দিবেন, আমি তো এখানে আছি। আর না হয় আপনি আমার কাছে চলে আসবেন। ঠিক আছে আকাশ, আর তোমাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য।
এই বলে রোদেলা তার বন্ধুদের নিয়ে চলে আসলো ক্যান্টিনে। সবাই বসে ঠান্ডা আইসক্রিম খাইতেছে। ওইদিকে রোদেলা আনমনে কি যেন ভাবতেছে। এমন সময় পাশ থেকে সিনথিয়া বলে উঠল, রোদেলা, আমি তো ভাবছিলাম তোর বডিগার্ড গাইয়া গাইয়া, কিন্তু এখন তো দেখে তোর বডিগার্ড সে আমি তো পুরো ফিদা হয়ে গেছি তোর বডিগার্ডের ওপর। একটু লাইন করে দিবি তোর বডিগার্ডের সাথে? দেখ সিনথিয়া, আমার সামনে এইসব কথা বলবি না। আমি এইসব কথা একদম পছন্দ করি না। তুই যদি পারিস তাহলে আকাশের সাথে কথা বলে রিলেশনে যেতে পারিস। আমাকে এসব ব্যবস্থা করে দেওয়ার কথা বলবি না। ঠিক আছে, তুই যেহেতু অনুমতি দিয়ে দিয়েছিস, তাহলে আমি আকাশের সাথে কথা বলে দেখি আকাশের সাথে যদি রিলেশন করতে পারি। এই বলে সিনথিয়া ওইখান থেকে চলে আসলো আকাশের কাছে। এদিকে আকাশ গাড়ির ভেতরে বসে আছে। সিনথিয়া গাড়ির কাছে এসে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তুমি একটু গাড়ি থেকে নামো তো, তোমার সাথে জরুরি কথা আছে। আকাশ গাড়ি থেকে নেমে সিনথিয়ার কাছে এসে দাঁড়াতেই সিনথিয়া বলতে লাগলো, আকাশ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে নাও। সরি সিনথিয়া ম্যাডাম, আমি এসব করতে পারবো না, আমার দ্বারা এসব সম্ভব না। আমি একজন সাধারণ গরিব ঘরের ছেলে, অন্য বাসায় চাকরি করে খাই। তো কি হয়েছে, চাকরি করা তো ভালো জিনিস, আর সবাই তো চাকরি করেই খায়। তুমি কেন আমার সাথে রিলেশন করতে পারবে না? অন্য কাউকে পছন্দ নাকি? না ম্যাডাম, আমার অন্য কাউকে পছন্দ না। আমি এমনিতেই রিলেশনে এসব পছন্দ করি না। প্লিজ আমাকে এসব বলবেন না, আর আপনি এখান থেকে চলে যান। রোদেলা ম্যাডাম যদি দেখে আমি আপনার সাথে কথা বলতেছি তাহলে আমাকে বকাবকি করবে। সিনথিয়া একবার আকাশের চোখের দিকে তাকিয়ে ওইখান থেকে চলে গেল আবারও রোদেলার কাছে। ওইদিকে সিনথিয়ার মুখ মলিন হয়ে আছে। রোদেলা সিনথিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে সিনথিয়া, আকাশকে তোর প্রপোজ একসেপ্ট করে নাই? না, আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে নাই। তারা নাকি এসব একদম ভালো লাগে না, তাই আমিও আর জোরাজোরি করি নাই, চলে এসেছি। তুই কি এখন বাসায় চলে যাবি? আজকে তো একদম ক্লাস করতে পারলাম না ওই ইমনের জন্য। হ্যাঁ, ভাবতেছি বাড়িতে চলে যাব। ক্লাস যেহেতু করতে পারি নাই, এখানে থেকে আর কি হবে। আর বিকেলের দিকে কোথাও যাবি নাকি? হ্যাঁ, ভাবতেছি বিকালের দিকে সবাই মিলে একটু পার্কে ঘুরতে যাব। তুই যদি যেতে চাস তাহলে যাবি আমাদের সাথে। ঠিক আছে, বিকেলে যখন বের হবি তখন আমাকে ফোন দিস, আমি চলে আসব। এই বলে রোদেলা ওইখান থেকে চলে আসলো। গাড়ির কাছে আকাশকে উদ্দেশ্য করে রোদেলা বলতে লাগলো, আকাশ, বাড়ির দিকে চলো, যেহেতু ক্লাস করতে পারি নাই আজকে এখানে থেকে আর কি করব। আকাশ মাথা নাড়িয়ে আসলো ড্রাইভিং সিটে। আকাশ মন দিয়ে ড্রাইভ করতেছে। এদিকে রোদেলা লুকিং গ্লাসে আকাশের মুখটা দেখতে পাচ্ছে। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর রোদেলা মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, আমি এরকম ভাবে আকাশের দিকে তাকিয়ে আছি কেন? আকাশ তোমার বডিগার্ড, তাকে তোমার বডিগার্ড হিসেবে দেখার দরকার, অন্য কোনো হিসাবে না। এইসব মনে মনে বলতেছে রোদেলা। বেশ কিছুক্ষণ এইসব বলার পর রোদেলা আকাশ চলে আসলো বাড়িতে। গাড়িটা এক সাইডে রেখে দরজা খুলে রোদেলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, বাড়িতে চলে এসেছি, গাড়ি থেকে নামেন এখন। রোদেলা গাড়ি থেকে নেমেই সোজা চলে গেল বাড়ির ভিতরে। এদিকে আকাশ কিছুক্ষণ পর বাড়ির ভিতরে এসে দেখে রানা চৌধুরী বসে আছে সোফায়। আকাশকে দেখে রানা চৌধুরী বলতে লাগলো, আকাশ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার মেয়েকে এরকমভাবে সবসময় সেভ করার জন্য। স্যার, ধন্যবাদ দিতে হবে না, এটা তো আমার কাজ, তাই আমি আমার কাজটা করলাম। আর কোনো কিছু করতে হবে নাকি? আমি একটু রুমে গিয়ে বিশ্রাম নিতাম। যাও, তুমি রুমে গিয়ে বিশ্রাম করো, যদি প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে ডাক দিব। আকাশ চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় এসে বসতেই তার বোন কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে আকাশের বোন বলতে লাগলো, ভাইয়া কেমন আছো? আর তুমি আমাকে ফোন দাও না কেন? এই তো ভালো আছি, সারাদিন কাজ করি তো এটার জন্য আর সময় করে ফোন দিতে পারি না। তোরা কেমন আছিস? আব্বু আম্মু কেমন আছে? ঠিক মতো ওষুধ খাচ্ছে তো? আমিও ভালো আছি, আব্বু আম্মুও ভালো আছে, আর ঠিক মতো ওষুধ খাচ্ছে। তুমি তোমার ওষুধ ঠিক মতো খাবে, না হলে কিন্তু আবারও তোমার বুকে ব্যথা শুরু হয়ে যাবে। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি ঠিক মতো ওষুধপত্র খেয়ে নেই।
তোর টাকা পয়সা লাগলে আমাকে জানাবি। আর সামনে তো তোর পরীক্ষা, ঠিক মতো পড়ালেখা করতেছিস তো? হ্যাঁ ভাইয়া, ঠিকমতো পড়ালেখা করতেছি। আর আমার কিছু টাকা লাগবে রতন স্যারকে দেওয়ার জন্য। ওনাকে গত 2 মাসের বেতন দেওয়া হয় নাই। আচ্ছা, আমি রতন স্যারের সাথে কথা বলে স্যারকে টাকাটা পাঠিয়ে দিব। তুই ঠিক মতো পড়ালেখা কর। তোকে নিয়ে আম্মু আব্বুর আমার অনেক স্বপ্ন, তোকে ডাক্তার বানাবো। ইনশাল্লাহ ভাইয়া, আমি তোমাদের স্বপ্ন পূরণ করব। ঠিক আছে, এখন তাহলে রাখলাম। আমি রতন স্যারের সাথে কথা বলে দিতেছি। এই বলে আকাশ কলটা কেটে দিয়ে রতন স্যারের নম্বরে কল দিল। বেশ কিছুক্ষণ পর রতন স্যার কলটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো আকাশ, কেমন আছো? অনেকদিন পর ফোন দিয়েছো আমাকে। এই তো স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সামনে তো তোমার বোনের পরীক্ষা, তখন অনেক টাকা পয়সা লাগবে। তুমি চাকরিতে জয়েন করেছো নাকি? হ্যাঁ স্যার, আমি চাকরিতে জয়েন করেছি। আর আপনার বেতনটা আমি 1 তারিখে পাঠিয়ে দিব। আপনি আমিনাকে কিছু বলবেন না? ঠিক আছে। আর আমিনার এখন ভালো ভালো খাবার খাওয়ার প্রয়োজন। সামনে তার পরীক্ষা, মাথায় অনেক বড় একটা টেনশন থাকবে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। দেখি যদি আমি বসের কাছ থেকে কিছু টাকা নিতে পারি তাহলে আমিনাকে পাঠিয়ে দিব। আকাশ রতন স্যারের সাথে কথা বলে ফোনটা রেখে বিছানায় শুয়ে পড়তেই এমন সময় তার রুমে প্রবেশ করলো রোদেলা। আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তুমি কিসের ওষুধ খাও? এই বাড়িতে আসার পর তো তোমাকে একবারও দেখি নাই ওষুধ খাইতে। আর তোমার কত টাকা লাগবে? ম্যাডাম, আমার টাকা লাগবে না। যদি লাগে আমি স্যারের কাছ থেকে নিয়ে নিব। মিথ্যা কথা বলার প্রয়োজন নেই, আমি সকল কিছু শুনেছি। বলো কত টাকা লাগবে? স্যারের প্রাইভেটের খরচ 2000, আর আমার বোনের কিছু খাবারের জন্য টাকা হলেই হবে। আচ্ছা, তুমি এখানে বসো, আমি আসতেছি। এই বলে রোদেলা চলে গেল তার রুমে। তার ব্যাগ থেকে 10,000 টাকা নিয়ে আবারও আকাশের রুমে এসে আকাশের হাতে টাকাগুলো দিয়ে বলতে লাগলো, এই নাও, এখানে 10,000 টাকা আছে। এই 10,000 টাকা তুমি বাড়িতে পাঠিয়ে দাও। আর তোমার বোনকে বলবে ঠিকমতো খাওয়া দাওয়া করার জন্য, আর স্যারের বেতন দিয়ে দেওয়ার জন্য। ম্যাডাম, এত টাকা লাগবে না। আমি 5,000 টাকা নেই, পরে 5,000 টাকা বেতন পাইলে আমি ফিরিয়ে দিব। ফিরিয়ে দিতে হবে না, আমি এই টাকাটা তোমার বোনকে দিয়েছি। আর বিকেলে রেডি হয়ে থাইকো, তোমাকে নিয়ে পার্কে যাব আর কিছু শপিং করব। ঠিক আছে ম্যাডাম, আপনি যান তাহলে এখন। আর আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে আমাকে একবার ডেকে দিবেন। রোদেলা চলে গেল তার রুমে। এদিকে আকাশ টাকাগুলো বালিশের নিচে রেখে ঘুমিয়ে দেশে পাড়ি জমালো। বিকেল 4টা এমন সময় রোদেলা এসে আকাশকে ডাকতে লাগলো, আকাশ, বিকাল 4টা বাজে, এখন ওঠো, ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে নাও, এরপর আমরা ঘুরতে যাব। রোদেলা আকাশকে ঘুম থেকে উঠিয়ে ওইখান থেকে চলে আসলো। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসতেই দেখতে পেল রোদেলা বসে আছে। আর এমন কিছু ড্রেস পরেছে যেগুলো আকাশে একদম দেখতে পারে না। কিন্তু আকাশের কিছুই বলল না। রোদেলাকে নিয়ে গাড়িতে বসতেই আকাশ গাড়িটা স্টার্ট দিয়ে পার্কের দিকে যাইতেছে। এমন সময় আকাশ রোদেলাকে উদ্দেশ্য করে বলেই ফেললো, ম্যাডাম, আপনি যে পোশাকগুলো পরেছেন না, এইগুলো আমার একদম পছন্দ না। আপনি যদি এই পোশাকগুলো পরে রাস্তায় চলাফেরা করেন তাহলে ছেলেরা অনেক বাজেভাবে আপনাকে নিয়ে কথা বলবে। আপনি এই পোশাকগুলো দয়া করে আর পরবেন না। যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে মাফ করবেন। রোদেলা কিছু বলল না, কারণ রোদেলা নিজেও বুঝতে পারছে যে পোশাকগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো পার্কে। রোদেলা পার্কের ভিতরে ঢুকে পড়লো আকাশকে নিয়ে। বেশ কিছু দূর হেঁটে যেতেই দেখতে পেল রোদেলার সকল বান্ধবীরা বসে আছে ওইখানে। এটা দেখে আকাশ রোদেলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, আপনি আপনার ফ্রেন্ডদের সাথে আড্ডা দেন। যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন দিবেন। আমি আপনার ফ্রেন্ডদের কাছে যেতে পারবো না। ওরা কেমন যেন করে আমার সাথে। ওরা কিছুই করবে না। আগে ওরা হয়তো তোমাকে নিয়ে অনেক কিছু বলতো, এখন আর কিচ্ছু বলবে না। চলো আমার সাথে। আকাশ রোদেলার সাথে চলে আসলো তাদের কাছে। আকাশকে দেখে সিনথিয়া একবার আকাশের চোখের দিকে তাকাতেই আকাশ তার মাথাটা নিচু করে ফেললো। বেশ কিছুক্ষণ পর আকাশকে উদ্দেশ্য করে সিনথিয়া বলতে লাগলো, আকাশ, এই নাও, এখানে 100 টাকা আছে। ওই যে সামনে বাদামওয়ালা দাঁড়িয়ে আছে, তার কাছ থেকে বাদাম নিয়ে আসো 100 টাকার। ঠিক আছে ম্যাডাম, যাইতেছি। আকাশ চলে আসলো ওইখান থেকে বাদামওয়ালার কাছে।
বাদাম নিয়ে আবারও চলে আসলো সিনথিয়াদের কাছে। সবাই মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে রোদেলা আকাশকে নিয়ে চলে আসলো শপিং মলে। সর্বপ্রথম ছেলেদের পোশাকের রুমে ঢুকলো। আকাশের মাপ নিয়ে সকল কিছু কিনে ফেললো। আকাশের জন্য সবকিছু কেনার পর রোদেলা চলে আসলো মেয়েদের শপিং মলে। তার জন্য কিছু শপিং করে নিয়ে চলে আসলো। আকাশের হাতে সকল ব্যাগ রাখা। রোদেলা আকাশকে নিয়ে গাড়িতে চলে আসলো। ব্যাগগুলো পেছনে রেখে আকাশ ড্রাইভিং সিটে এসে বসে পড়লো। বেশ কিছুক্ষণ পর আকাশ রোদেলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, আমি আপনাকে একটা প্রশ্ন করি, কিছু মনে করবেন না তো? না, বলো কি প্রশ্ন করবে? আপনি যে পোশাকগুলো কিনেছেন এইগুলো কি আপনার বয়ফ্রেন্ডের জন্য কিনেছেন? না, এগুলো আমার বয়ফ্রেন্ডের জন্য না, এগুলো হচ্ছে তোমার জন্য কিনেছি। দেখলে না তোমার মাপে সকল কিছু কিনেছি। আমার জন্য আপনি এসব কিনতে গেলেন কেন? অযথা টাকা নষ্ট করলেন। আর আপনার তো অনেক পোশাক রয়েছে, ওইগুলো পরে শেষ করেন, তারপর না হয় নতুন জামা কিনবেন। বাবার টাকা আছে বলে এই না যে যেখানে সেখানে টাকা নষ্ট করবেন। আকাশের কথা শুনে রোদেলা আর মনটা খারাপ হয়ে গেল, কিন্তু রোদেলা কিছুই বলল না। বেশ কিছুক্ষণ পর দুইজন চলে আসলো বাসায়। আকাশ যেই তার রুমে যেতে যাবে এমন সময় রোদেলা তার হাতের একটা শপিং ব্যাগ আকাশের দিকে এগিয়ে দিয়ে বলতে লাগলো, এই নাও আকাশ, এগুলো তোমার জন্য এনেছিলাম, তুমি নিয়ে যাও। আকাশ রোদেলার হাত থেকে শপিং ব্যাগগুলো নিয়ে চলে আসলো তার রুমে। একটা পোশাক খুলে দেখলো না। আকাশ পোশাকগুলো ড্রয়ারের ভিতরে রেখে দিল। রাতে খাবার টেবিলে বসে আছে সবাই। এমন সময় রোদেলার আব্বু বলতে লাগলো, আকাশ, তুমি কি অবধি পড়ালেখা করেছো? এই তো ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম, কিন্তু পরে আর পড়ালেখা করতে পারি নাই, কারণ আমার একটা ছোট বোন আছে, তাকে পড়াতে হবে। তাকে নিয়ে অনেক স্বপ্ন আমাদের, তাকে ডাক্তার বানাবো। ও আচ্ছা, বেশ ভালোই তো পড়াশোনা করেছো। তুমি বডিগার্ড আর ড্রাইভিং এর চাকরি ছেড়ে অফিসে জব করলেই তো পারতে। জি স্যার, পারতাম, কিন্তু এই ঢাকা শহরে চাকরি পাওয়া অনেক কঠিন, তাই আমি এই কাজটা বেছে নিয়েছি। আপনারা আমাকে যা বেতন দিবেন তা দিয়ে আলহামদুলিল্লাহ আমি চলতে পারবো। আকাশ তাদের সাথে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো আবার তার রুমে। পিছনে শুয়ে শুয়ে বাটন ফোন টিপতেছে এমন সময় তার রুমে প্রবেশ করলো রোদেলা। আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তুমি রেডি হয়ে থাকো, সকালে কালকে সকাল সকাল কলেজে যেতে হবে, একটা জরুরি ক্লাস আছে। ঠিক আছে ম্যাডাম, আমি কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে থাকবো। আপনি তাহলে এখন ঘুমাতে যান, না হলে তো সকাল সকাল আপনি উঠতে পারবেন না। রোদেলা আকাশের রুম থেকে চলে গেল। তার রুমে বিছানায় শুয়ে শুয়ে আকাশের কথা ভাবতেছে। তার মন বলতেছে, আকাশ তো একদম ঠিক কথাই বলেছে। আমার তো ড্রয়ার ভর্তি কাপড় চোপড়, এইগুলো আমি না পরে প্রতিদিন শপিং করি। এটা তো একদম ঠিক না। এখন থেকে আর শপিং করব না, যেগুলো আছে এগুলোই পরবো। কিন্তু আমি আকাশের কথা মানতেছি কেন? আগে তো এমন ছিলাম না। এইসব বলতেছে আর ভাবতেছে রোদেলা কখন যে ঘুমিয়ে গেছে টেরই পায় নাই। এদিকে আকাশের ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরদিন সকালে আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। গাড়িটা বেশ ভালোভাবে পরিষ্কার করে বাড়ির ভিতরে আসতেই দেখতে পেল রোদেলা ঘুম থেকে উঠে গেছে। আকাশ রোদেলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি ততক্ষণে রেডি হয়ে নিতেছি। ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এই বলে রোদেলা চলে গেল তার রুমে। এদিকে আকাশও তার রুমে এসে ফ্রেশ হয়ে জামা কাপড় পরে চলে আসলো বাড়িতে। বেশ কিছুক্ষণ গাড়িতে বসে থাকার পর আকাশ দেখতে পেল রোদেলা আসতেছে। এটা দেখে আকাশ মনে মনে বলতে লাগলো, এই তো আজকে ম্যাডামকে অনেক সুন্দর লাগতেছে। এইভাবে যদি ম্যাডাম চলাফেরা করে তাহলে খুব ভালো হবে। আকাশ এসব ভাবতেছে এমন সময় গাড়ির ভিতরে উঠে পড়লো রোদেলা। রোদেলা গাড়িতে বসতেই আকাশ ড্রাইভ করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে চলে আসলো কলেজে। আকাশ রোদেলাকে নামিয়ে দিয়ে বসে রইল গাড়ির ভেতরে। এইদিকে রোদেলা ক্লাসরুমে প্রবেশ করতেই দেখতে পেল স্যার সবাইকে পড়াচ্ছে। রোদেলাকে দেখে স্যার বলতে লাগলো, রোদেলা, তোমাকে তো বলে দিয়েছিলাম তাড়াতাড়ি আসার জন্য, দেরি হয়েছে কেন? স্যার, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই আর কি লেট হয়েছে আসতে।
ও আচ্ছা, যাও গিয়ে পিছনের সিটে বসে এইগুলো করে ফেলো তাড়াতাড়ি, সামনে আবার তোমাদের পরীক্ষা। এসএসসি পরীক্ষার্থীদের পরে তোমাদের পরীক্ষা শুরু হবে। খুব মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে তোমাদেরকে। সবাই স্যারের কথা মতো সবকিছু করে ফেললো। দীর্ঘ 1 ঘন্টা পর স্যার ক্লাস শেষ করে চলে গেল। সবাই আস্তে আস্তে বাইরে বের হতে লাগলো। ওইদিকে রোদেলা তার বান্ধবীদের নিয়ে আসলো গাড়িতে। সবাই বসে পড়লো পেছনের সিটে। আকাশ তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, এখন আমরা কোথায় যাব? বাড়ির দিকে যাব নাকি অন্য কোথাও যাব? আমাদের বাড়ির দিকে চলো, আবার তো 10টার সময় আসতে হবে কলেজে। ঠিক আছে ম্যাডাম, যাইতেছি। আকাশ চুপচাপ ড্রাইভ করতে লাগলো। বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পর বাড়ির কিছুটা কাছে এসে আকাশ তার গাড়িটা অনেক স্লো করে ফেললো। এটা দেখে রোদেলা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, গাড়ি এত স্লো করে ফেলেছো কেন? নাকি গাড়িতে কোনো সমস্যা হয়েছে? রোদেলার কোনো কথার উত্তর দিতেছে না। এদিকে আকাশ গাড়িটা এক সাইডে রেখে বুকের মধ্যে বারবার চাপ দিতেছে। এটা দেখে রোদেলা এবং বাকি সবাই আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, তোমার কি হয়েছে? এইভাবে বুকের মধ্যে বারবার চাপ দিতেছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আকাশ কোনো কথা বলতে পারতেছে না। এটা দেখে রোদেলা কিছুটা ভয় পেয়ে গেল। রোদেলা এবং বাকি সবাই গাড়ি থেকে নেমে আকাশকে গাড়ি থেকে নামিয়ে পাশের সিটে বসিয়ে দিল। রোদেলা ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করে তাড়াতাড়ি চলে আসলো হাসপাতালে। দুজনকে রেখে নিয়ে আকাশকে নিয়ে হাসপাতালের ভেতরে চলে আসলো। এদিকে আকাশের অবস্থা আগের চাইতে খারাপ হয়ে গেছে। ডাক্তার আকাশের এমন অবস্থা দেখে তাড়াতাড়ি করে নিয়ে চলে গেল পাশের একটা কেবিনে। আকাশের মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেয়। ডক্টর চলে আসলো বাইরে। রোদেলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ওনার কি হয়েছে আপনারা কি বলতে পারবেন? না ডাক্তার, আমরা তো বলতে পারবো না ওর কি হয়েছে। সো আমাদের বাসার ড্রাইভার, আগে তো কখনো এরকম হয় নাই। হঠাৎ আজকে গাড়ি চালিয়ে বাড়িতে যাওয়ার সময় গাড়িটা একেবারে স্লো করে রাস্তার পাশে দাঁড়া করিয়ে রেখেছিল। পরে আমরা অনেকক্ষণ দেখলাম, কিন্তু সে কথা বলতে পারছিল না, তাই তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে আসলাম। ডাক্তার রোদেলাকে কিছু না বলে চলে গেল সেই কেবিনে। আকাশকে চেক আপ করে ডাক্তার বলে উঠল, ওনার হয়তো কোনো সমস্যা আছে, আপনারা ওনার বাড়িতে যোগাযোগ করুন। আমরা তোর আন্দাজে অনুমানে কোনো ওষুধ দিতে পারবো না। যদি আগে ডাক্তার দেখিয়ে থাকে কি ওষুধ খেয়েছে জানলেই আমরাও ওই ওষুধগুলো দিতে পারবো। ডাক্তার, ওনার পকেটে হয়তো তার বাটন ফোনটা আছে, আপনি ওইটা নিয়ে এসে আমাদেরকে দেন, আমরা দেখি তার পরিবারের সাথে কথা বলে। ডাক্তার আকাশের পকেট থেকে ফোনটা নিয়ে রোদেলার কাছে দিয়ে চলে গেল তার কেবিনে। রোদেলা আকাশের বোনের নাম্বারে ফোন দিতেই ওই পাশ থেকে আমেনা কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, হ্যালো ভাইয়া, কেমন আছো? আমি তোমার ভাইয়া না, আমি হচ্ছি তোমার ভাইয়ার বস। তোমার ভাইয়ার কি কোনো সমস্যা আছে, মানে শারীরিক সমস্যা? ভাইয়ার হার্টের সমস্যা ছিল, ডাক্তার ওষুধ দিয়েছে, বলেছে এগুলো নিয়মিত খাওয়ার জন্য। কেন, ভাইয়ার কি হয়েছে? আর ভাইয়া কোথায়? তোমার ভাইয়া এখন হসপিটালে আছে, আর চিন্তার কোনো কারণ নেই। তোমার ভাইয়া একদম ঠিক আছে। তোমার ভাইয়ার কোন কোন ওষুধ খাওয়ানো হয় তুমি কি একটু নামগুলো বলতে পারবে? তাহলে ওষুধগুলো কিনে তোমার ভাইয়াকে খাইয়ে দিতে পারতাম। একটু অপেক্ষা করেন, আমি এক্ষুনি ওষুধগুলোর নাম বলতেছি। ভাইয়া হয়তো ঠিক মতো অবশ্য খায় না, তাই হয়তো বুকের ব্যথা শুরু হয়েছে। অনেকবার বলেছি যে ঠিক মতো ওষুধগুলো খাবে। আমিনা আকাশের রুমে এসে দর থেকে আকাশের ওষুধগুলোর নাম বলে দিতেই রোদেলা নিচে গিয়ে ওষুধগুলো এনে আকাশকে কিছু খাবার খাইয়ে ওষুধগুলো খাইয়ে দিল। বেশ কিছুক্ষণের মধ্যে আকাশের বুকে ব্যথাটা অনেক কমে গেল। আকাশ এখন স্বাভাবিকভাবে কথা বলতেছে। ম্যাডাম চলেন এখন আপনাদেরকে বাসায় নিয়ে যাই। বাসায় তো নিয়ে যাবে, তা ঠিক আছে, কিন্তু তুমি ঠিক মতো ওষুধ খাচ্ছ না কেন? টাকা ছিল না, আর ওষুধগুলোর অনেক দাম, তাই খাওয়া বাদ দিয়ে দিয়েছিলাম। টাকা ছিল না আমাদেরকে বললে কি আমরা টাকা দিতাম না? এইখানে 1 মাসের ওষুধ আছে, এই ওষুধগুলো নিয়মিত খাবে, আর যদি ওষুধ শেষ হয়ে যায় তাহলে ওষুধ কিনে আনবে, না হয় আমাকে বলবে, আমি কিনে এনে দেব। আকাশ চুপচাপ কিছু না বলে সবাইকে নিয়ে চলে আসলো গাড়িতে। ড্রাইভিং সিটে বসে সবাইকে নিয়ে রোদেলাদের বাসায় চলে আসলো। সবাই খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় সিনথিয়া বলে উঠল, রোদেলা, 10টা তো বেজে গেছে। আকাশকে বল যে আজকে আমাদেরকে নিয়ে যাওয়ার দরকার নেই, সে একটু রেস্ট করুক।
কেন সিনথিয়া, আকাশের কি হয়েছে? আম্মু, আকাশের হার্টের সমস্যা ছিল। সে অনেকদিন ওষুধ খায় নাই। আজকে তার বুকে অনেক ব্যথা উঠেছিল। সকালে পরে হসপিটালে নিয়ে গেলাম, ওষুধ খাইয়েছি, এখন কিছুটা সুস্থ আছে। তাই সিনথিয়া বলতেছে যে তার আজকে আমাদেরকে নিয়ে যাওয়ার দরকার নেই, আমরা একাই যেতে পারবো। আজকে তোমাদের যাওয়ার দরকার নেই, আর এমনিতেও তো তোমরা ক্লাস করো না। আজকে যাওয়ার জন্য এত পাগল হচ্ছ কেন? আজকে যেতে হবে না, যেহেতু আকাশ অসুস্থ। কালকে না হয় আবার কলেজে যাবে। আজকে তোমরা সবাই গিয়ে আড্ডা দাও, আমি তোমাদের জন্য রান্না করতেছি। না ম্যাডাম, সামনে ওনাদের পরীক্ষা, এখন ক্লাস করা খুব জরুরি। চলেন আপনাদেরকে দিয়ে আসি। আর আমি তো এখন সুস্থ আছি, ঔষধ খেয়েছি, আমার আর কিছু হবে না। আকাশ, তুমি এখন সুস্থ থাকলেও তোমাকে যেতে দেওয়া হবে না। আর আজকে কেউই যাবে না, কোথাও যাওয়া হবে না। তোমরা রুমে গিয়ে গল্প করো, আমি তোমাদের জন্য রান্না করতেছি। রোদেলা তার বন্ধু বান্ধবদের নিয়ে চলে আসলো তার রুমে। এদিকে আকাশ তার রুমে এসে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার ছোট বোন কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তার ছোট্ট বোন বলতে লাগলো, ভাইয়া, এখন তুমি কেমন আছো? এখন আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আমাকে নিয়ে তোদের চিন্তা করতে হবে না। তোমাকে আমি কতবার বলেছি যে ওষুধ খেয়ে এরপর কাজ করবে তুমি, আমাদের কোনো কথাই শোনো না। আজকে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমরা কি করতাম? আরে আমার কিছু হবে না, তুই আছিস তো। আকাশ আমিনার সাথে এবং তার আব্বু আম্মুর সাথে আরো কিছুক্ষণ কথা বলতে ফোনটা রেখে দিল। দেখতে দেখতে সকাল পার হয়ে দুপুর হয়ে আসলো। এমন সময় আকাশের রুমে প্রবেশ করলো সবাই। প্রিয়া আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, আমার হাতে 6টা নাম আছে। এই নামগুলো থেকে তুমি যে কোনো একটা নাম তুলবে। কেন, নাম তুললে কি হবে? আগে তোলো, এরপর তোমাকে বলতেছি কি হবে। আকাশ একটা নাম তুলে প্রিয়া নামটা খুলে দেখে রোদেলার নাম। রোদেলাকে দেখিয়ে প্রিয়া বলতে লাগলো, রোদেলা, তোর নাম উঠেছে, এখন কিন্তু তুই আর মানা করতে পারবি না। তুই তোর আব্বু আম্মুর সাথে কথা বলে বাকিটা ম্যানেজ করে নিবি। জানি না আমার আব্বু আম্মু রাজি হবে কিনা, তবে চেষ্টা করব রাজি করানোর জন্য। আপনারা কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে কি একটু খুলে বলবেন কি হয়েছে? কি হয়েছে তোমাকে এটা এখন বলা যাবে না, তুমি পরে জানতে পারবে। এই তোরা সবাই চল এখন রুমে যাই, আকাশ একটু বিশ্রাম করুক। এই বলে রোদেলা তার বান্ধবীদের নিয়ে চলে গেল তার রুমে। দুপুরে সবাই খাওয়া দাওয়া করে যার যার বাসায় চলে গেল। ওইদিকে রোদেলা তার রুমে বসে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, এখন আমি কি করব? আব্বু আম্মু কি রাজি হবে আকাশের সাথে আমার বিয়ে দিতে? আর আকাশ আমাকে রাখবে কি করে? আমি আকাশের কাছে থাকবো কি করে? আকাশের বাড়ি ঘর কেমন তা তো জানি না। এসব ভাবতেছে রোদেলা। এমন সময় তার আম্মু প্রবেশ করলো তার রুমে। রোদেলার পাশে বসে বলতে লাগলো, কি রে রোদেলা, তোর কি হয়েছে? এভাবে আনমনে কি ভাবতেছিস? আম্মু, আমি আমার বান্ধবীদের সাথে একটা মজা করে বাজি ধরেছিলাম। বাজিটা ছিল আকাশকে নিয়ে। আকাশ যার নাম তুলবে সে আকাশকে বিয়ে করবে, কিন্তু এখন তো আকাশ আমার নাম তুলেছে। এখন আমি কি করব বুঝতে পারতেছি না। আকাশ তো ছেলেটা খুবই ভালো, আমাদের সাথেই তো থাকে, তার আচার ব্যবহার সবকিছুই তো ভালো। হ্যাঁ আম্মু, সবকিছু তো ভালো, কিন্তু আব্বু কি মানতে রাজি হবে? আর আকাশের বাড়িঘর কেমন, সে আমাকে কিভাবে রাখবে, এসব নিয়ে একটু চিন্তিত আছি। দেখ না, সুখে থাকতে হলে বাড়িঘর জায়গা সম্পত্তি লাগে না, ওই ঘরেও সুখে থাকা যায়। আমি কিন্তু একেবারে গরিব ঘরের মেয়ে ছিলাম, তোর আব্বু ওইখান থেকে আমাকে বিয়ে করে এনে এই পজিশনে এনেছে। এখন তুই কয়েকবার ভেবে দেখ, যদি আকাশকে তোর পছন্দ হয় তাহলে বিয়ে করবি। আমি তোর আব্বুর সাথে কথা বলবো। ঠিক আছে আম্মু, আমি তোমাদেরকে রাতে জানাবো। এখন যাও তাহলে। রোদেলার আম্মু চলে গেল তার রুমে। ওইদিকে রোদেলা শুয়ে শুয়ে এসব কিছু ভাবতেছে। ঘুমের দেশে পাড়ি জমালো। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার আব্বু বসে আছে। রোদেলা তার আম্মুকে ইশারা করে বলতে লাগলো বলার জন্য। এদিকে রোদেলার আম্মু রোদেলার আব্বুর কাছে এসে বলতে লাগলো, রোদেলার আব্বু, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো, কি কথা বলবে? রোদেলার জন্য আমি একটা ছেলে দেখেছি। ছেলেটা দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক ভালো, তবে ছেলেটা অনেক গরিব। গরিব তাতে কি হয়েছে? আমার এই সকল সম্পত্তি তো একমাত্র রোদেলা পাবে এবং তার জামাই পাবে, তাহলে কোনো সমস্যা তো নেই।
এখানে। আর ছেলেটাকে ছেলেটা হচ্ছে আকাশ। মানে আমাদের বাসায় যে ড্রাইভারের চাকরি করে সেই আকাশ? হ্যাঁ, সে আকাশ। কারণ ছেলেটা তো খুবই ভালো আর রোদেলার সাথে খুব মানাবে। গ্রামের ছেলে হয়েছে তো কি হয়েছে, লেখাপড়ায় তো অনেক বেশি ভালো করেছে। হ্যাঁ, তা ঠিক বলেছ, কিন্তু আমার তো মনে হয় না আকাশে বিয়েটা করবে, কারণ সে বলেছে বড়লোক মেয়েকে বিয়ে করবে না। এটা আমাদের চিন্তা করতে হবে না, সবকিছু রোদেলা ঠিকঠাক করে নেবে। রোদেলা, তোর আব্বু রাজি আছে, তুই যা গিয়ে আকাশের সাথে কথা বল। রোদেলা একটা হাসি দিয়ে চলে আসলো আকাশের রুমে। এসে দেখে আকাশ শুয়ে শুয়ে তার রুমে ফোনে গেমস খেলতেছে। রোদেলাকে দেখে আকাশ গেম খেলা বাদ দিয়ে বলতে লাগলো, ম্যাডাম কিছু বলবেন নাকি? অনেক কথা বলবো, এটার জন্যই তো আসলাম। তুমি জানতে চাইছিলে না ওই সময় আমরা কেন তোমার সাথে ওই গেমটা খেললাম? জানো ওইটা কি গেম ছিল? না, জানি না কি গেম ছিল ম্যাডাম। আমরা সবাই বাজি ধরেছিলাম যে তুমি যার নাম ওঠাবে তাকে বিয়ে করতে হবে। তুমি আমার নাম উঠিয়েছো, এখন আমাকে বিয়ে করতে হবে। সরি ম্যাডাম, এটা আমি পারবো না, কারণ আমি খুব গরিব ঘরের সন্তান। আমি আপনাকে নিয়ে কি খাওয়াবো? আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আর আপনার আব্বু আম্মু রাজি হবে না। আমার আব্বু আম্মু রাজি আছে, শুধু তুমি রাজি হলেই চলবে। আর খাওয়াতে পারবে না কেন? বিয়ের পর কি তুমি কাজ করবে না নাকি যে খাওয়াতে পারবে না? কাজ তো করব, কিন্তু কাজ করলেও আমি আপনাকে রাখতে পারবো না, কারণ আপনি শহরে বড় হয়েছেন। আপনার ড্রেস আপ এবং আরো অনেক দিক থেকে আপনি সেভ না। আপনি গ্রামে গিয়ে থাকতে পারবেন না। অবশ্যই থাকতে পারবো, তুমি আমাকে গ্রামে নিয়ে চলো, আমি তোমাদের বাসায় 2-3 দিন থেকে আসি। তারপর যদি না থাকতে পারি তাহলে তোমাকে আমি জানিয়ে দেবো যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এটা হয় না ম্যাডাম, আমি এটা পারবো না। আপনি আপনার আব্বুর সাথে কথা বলে নেন, আমি এটা কখনোই পারবো না। দেখো, আমার আব্বু কিন্তু অনেক রাগী। তোমাকে শেষবারের মতো বলে দিলাম, আমাকে নিয়ে কালকে তোমাদের গ্রামের বাড়িতে যাবে। আমি তোমার গ্রামের বাড়িতে থাকবো কয়েকদিন। এই বলে রোদেলা আকাশের রুম থেকে বের হয়ে চলে আসলো নিচে। তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, কালকে আমি আকাশদের গ্রামের বাড়িতে যেতে চাই। আমি কয়েকদিন আকাশ দিয়ে গ্রামের বাড়িতে থাকবো, দেখি যদি থাকতে পারি। আর না থাকতে পারলে তো আকাশকে নিয়ে এখানে থাকতে হবে। ঠিক আছে, কালকে যাস তাহলে। আর রোদেলার আব্বু, তুমি এক কাজ করো, আকাশের এই মাসের বেতন তুমি 3 লক্ষ টাকা দিয়ে দাও, কারণ রোদেলা তাদের বাসায় যাইতেছে, ওইখানে কি খাবে? আমি 3 লক্ষ টাকা দিয়ে দিব, তবে একটা কথা, রোদেলা গ্রামে তো থাকবি সব সময়, কিন্তু আকাশ তোকে ভালো খাবার এনে দিতে পারবে না। আলু ভর্তা, ডাল ভাত খেয়ে থাকতে হবে। এখানে তো তুই বাসায় কিছু না খেতে পারলে রেস্টুরেন্টে চলে যাস, ওইখানে কিন্তু রেস্টুরেন্ট নেই, এটা মনে রাখিস। আব্বু, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি আকাশের সাথে মানিয়ে নিতে পারলে এইগুলো মানিয়ে নিতে পারবো। রোদেলা তার আব্বু আম্মুর সাথে কথা বলে চলে গেল তার রুমে। এদিকে আকাশ পড়ে গেল চিন্তায়, মনে মনে বলতে লাগলো, এখন যদি আমি রোদেলাকে আমাদের বাড়িতে নিয়ে যাই তাহলে ওইখানে কি খাওয়াবো? এই মাসের বেতনটা দিলে তো খুব ভালো হতো, তাহলে রোদেলাকে ভালো কিছু খাওয়াতে পারতাম। দেখি কালকে যাওয়ার সময় যদি বেতন দেয় তাহলে তো ভালো, আর না দিলে অন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে। এসব ভাবতেছে আকাশ। এমন সময় তার রুমে প্রবেশ করলো রোদেলার আম্মু। আকাশ রোদেলার আম্মুকে দেখে বিছানা থেকে উঠে দাঁড়ালো আর বলতে লাগলো, ম্যাডাম, আমাকে ডাক দিলেই তো পারতেন, আপনি সিঁড়ি বেয়ে উঠে আসতে গেলেন কেন? এই নাও আকাশ, এইখানে 3 লক্ষ টাকা আছে, এইটা হচ্ছে তোমার বেতন। আর কালকে তো তুমি গ্রামে যাবে, তোমার আব্বু আম্মু আর তোমার বোনের জন্য কিছু কেনাকাটা করে তারপর নিয়ে যেও। সন্ধ্যায় না হয় রোদেলাকে নিয়ে শপিং করতে যাবে। ম্যাডাম, ওনাকে নিয়ে গেলে তো উনি সব টাকা দিয়ে দেয়, আমাকে তো 1 টাকাও দিতে দেয় না। টাকা দেই তো কি হয়েছে, টাকা দিব, সমস্যা কি? আর শোনো, আমার মেয়েটা কিন্তু একটু রাগী, তাকে সাবধানে রাখবে। আর সে তো ঢাকা শহরে বড় হয়েছে, কাপড় চোপড়ের অবস্থা তো তুমি দেখতেই পাচ্ছ। তাকে একটু গ্রামে নিয়ে পরিবর্তন করবে আশা করি। ঠিক আছে ম্যাডাম, আমি চেষ্টা করব রোদেলাকে পরিবর্তন করার জন্য। আর আপনারা একবার ভেবে দেখেন, আমি কিন্তু খুব গরিব ঘরের ছেলে। রোদেলাকে আমি রাখতে পারবো নাকি রাখতে পারবো না জানি না, আপনারা 2 জন একবার ভেবে দেখেন। আমরা একটু ভেবে তারপর তোমাকে বলছি। আমাদের কথা নড়চড় হবে না, তুমি রোদেলাকে নিয়ে যাও কালকে।
এক সপ্তাহের মতন থেকে এরপর না হয় চলে আসবে। যদি রোদেলা বলে যে থাকতে পারবে না, তাহলে আমরা তোমাদের গ্রামে গিয়ে এরপর তোমাদের বিয়ে পড়িয়ে আসবো। এই বলে রোদেলার আম্মু চলে গেল তার রুমে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় আকাশ আর রোদেলা চলে আসলো শপিং মলে। কিছু শপিং করে বাড়ির দিকে রওনা দিল। রাতে খাওয়া দাওয়া করে দুইজন ঘুমিয়ে গেল। পরদিন সকাল 9টায় খাওয়া দাওয়া শেষ করে সকাল কিছু গাড়িতে রেখে রওনা দিল আকাশদের বাড়ির উদ্দেশ্যে। দীর্ঘ 6 ঘন্টা পর আকাশ চলে আসলো তাদের গ্রামের বাড়ি। গাড়ি থেকে নেমে রোদেলা আশেপাশে তাকাতেই দেখতে পেল চারিপাশে সবুজে ঘেরা। আকাশ রোদেলাকে সবকিছু দেখাচ্ছে আর বলতেছে যে এইখানে কি কি আছে সবকিছু। বেশ কিছুক্ষণের মধ্যে দুজন হাঁটতে হাঁটতে চলে আসলো বাড়িতে। দরজায় টোকা দিতেই আমিনা এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাইয়া কেমন আছো? আব্বু আম্মু দেখে যাও, ভাইয়া এসেছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আকাশ রোদেলাকে নিয়ে চলে আসলো বাড়ির ভিতরে। ওইদিকে মেহমান এসেছে বাড়িতে। আকাশের আব্বু আম্মু কি করবে বুঝে উঠতে পারছে না। বাড়িতে 2টা হাঁস আর দেশি মুরগি ছিল, ওইগুলো জবাই করে রান্না করতে লাগলো আকাশের আম্মু। রাতে খাওয়া দাওয়া করে আকাশ, আমিনা এবং রোদেলা বসে আছে বাড়ির উঠোনে আর আকাশের চাঁদ দেখতেছে। এমন সময় রোদেলা আমিনাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমেনা, তোমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর। রাতে এত সুন্দর বাতাস শহরে তো এসব পাওয়া যায় না। হ্যাঁ, কয়েকদিন গ্রামে থাকেন, একেবারেই যেতে মন যাবে না। 3 জন মিলে গল্প করতে লাগলো। গল্প করতে করতে তার রাত 1টা বেজে গেল। আকাশ তার রুমটা রোদেলাকে দেখিয়ে দিয়ে চলে আসলো বারান্দায় একটা রুমে। জানালাটা খুলে দিয়ে আকাশ শুয়ে আছে। কখন যে ঘুমিয়ে গেছে টের পেল না। পরদিন সকালে আকাশ ঘুম থেকে উঠে দেখে রোদেলা এবং আমিনা সূর্যোদয় দেখতেছে। এটা দেখে আকাশ রোদেলাকে বলতে লাগলো, আপনি এত সকালে উঠে গেছেন কেন? আরো কিছুক্ষণ ঘুমাতেন। সকাল সকাল উঠেছি সূর্যোদয় দেখার জন্য, ভালোই লাগতেছে। আকাশ আর কিছু না বলে ফ্রেশ হয়ে বাজারে গিয়ে রোদেলার জন্য ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ এবং বড় মাছ নিয়ে চলে আসলো বাড়িতে। বিকেলে রান্নাবান্না শেষ করতেই খাওয়া দাওয়া করে আকাশ, আমিনা আর রোদেলা বের হলো বাহিরে। দেখতে দেখতে এভাবে কেটে গেল 3টি দিন। রাতে রোদেলা তার রুমে শুয়ে আছে আর মনে মনে বলতেছে, আকাশের আব্বু আম্মু এবং আমেনা খুবই ভালো, আর গ্রামটাও আমার কাছে খুব ভালো লেগেছে। দেখি কালকে সকালে আব্বু আম্মুকে ফোন দিয়ে বলবো এখানে আসার জন্য আর আমাদের বিয়েটা পড়িয়ে দিয়ে যাওয়ার জন্য। এসব ভাবতে ভাবতে রোদেলা ঘুমের দেশে পাড়ি জমালো। পরদিন সকাল 10টা রোদেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করে আমিনার সাথে গল্প করতে লাগলো। এদিকে আকাশ সকাল সকাল তার আব্বুর সাথে চলে গেছে মাঠে। রোদেলা আমিনাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমেনা, আজকে আমার আব্বু আম্মু আসবে তোমাদের এখানে। এরপর তোমার আব্বু আম্মুর সাথে কথা বলে আমার আর আকাশের বিয়েটা ফাইনাল করবে। আপনার আব্বু আম্মু আসবে, আমাদেরকে আগে বলবেন না? রান্নাবান্না তো কিছুই করা হয়নি, দাঁড়ান আমি আম্মুকে বলে আসতেছি। এই বলে আমিনা চলে আসলো তার আম্মুর কাছে আর বলতে লাগলো, আম্মু, আজকে রোদেলা ভাবি আব্বু আম্মু আসবে এখানে, উনি আমাকে এখন জানিয়েছে। আব্বু আর ভাইয়া তো চলে গেছে মাঠে, কি করব এখন? এক কাজ কর, তুই রোদেলাকে নিয়ে হাঁটতে হাঁটতে মাঠে গিয়ে তোর আব্বু আর ভাইয়াকে ডেকে নিয়ে আয়। ওরা গ্রামেই প্রথম আসবে, তাদের তো আপ্যায়ন করতে হবে। আর বাড়িতে তো পাখাও নেই, 2টা পাখা আনতে হবে। ঠিক আছে আম্মু, আমি এখনই যাইতেছি। আমিনা রোদেলাকে নিয়ে চলে আসলো মাঠে। আকাশ এবং তার আব্বুকে ডেকে নিয়ে বাড়িতে চলে আসলো। আকাশের আম্মু সকল কিছু বলে দিতে আকাশ এবং তার আব্বু চলে আসলো বাজারে। বাজার থেকে সবকিছু কেনাকাটা করে নিয়ে বাড়িতে আসতেই দেখতে পেল রোদেলার আব্বু আম্মু চলে এসেছে। এটা থেকে আকাশের আব্বু রোদেলার আব্বুর কাছে গিয়ে বলতে লাগলো, কেমন আছেন আপনারা? অনেক দূর থেকে এসেছেন। আমরা অনেক ভালো আছি, কিছুটা দূরত্ব তো হয়েছে। বাড়ির ভিতরে এসে বসলেন। আকাশ, তুই ফ্যানটা লাগিয়ে দে। আর আমেনা, তুই বসে আছিস কেন? ওদের জন্য শরবত বানিয়ে দে, অনেক দূর থেকে এসেছে, ক্লান্ত লাগতেছে মনে হয়। আমিনা শরবত বানিয়ে দিল। এদিকে আকাশের আম্মু রান্না করতেছে মাটির চুলার মধ্যে। রোদেলার আম্মু আকাশের আম্মুর পাশে বসে রান্না দেখতেছে আর টুকটাক কথা বলতেছে। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। দুপুরে সবাই খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় রোদেলার আব্বু বলতে লাগলো,
দেখুন, আমাদের তত সামর্থ্য নেই যে অনুষ্ঠান করে বিয়ে করাবো। যদি আপনার মেয়ে অনুমতি দেয় তাহলে আমরা কাজী ডেকে শুধু তাদের বিয়েটা পড়িয়ে দিতে পারবো, অনুষ্ঠান করতে পারবো। রোদেলা, তুই কি বলিস? শুনলি তো সব কথা? হ্যাঁ আব্বু, সব শুনলাম, সমস্যা নেই। আপনি বলেন আজকে রাতে কাজী ডেকে এনে আমাদের বিয়েটা পড়িয়ে দিতে। ঠিক আছে, ঠিক আছে বিআই সাহেব, চলেন আজকে আপনার সাথে গ্রামটা ঘুরে ঘুরে দেখব। পরে সন্ধ্যার দিকে কাজী নিয়ে একেবারে না হয় বাসায় ফিরবো। ঠিক আছে, একটু পর বের হন, কারণ এখন তো মাথার মাঝ আকাশে রোদ, এখন বের হলে খুব ক্লান্ত লাগবে এবং হাঁটাচলা করতে পারবেন না, অনেক রোদ পড়েছে। এই বলে আকাশের আব্বু এবং বাকি সবাই গল্প করতে লাগলো। বিকেলবেলা আকাশের আব্বু আর রোদেলার আব্বু বের হলো ঘোরাঘুরি করার জন্য। এদিকে আকাশ এবং রোদেলা গল্প করতে করতে কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারলো না। রাতে কাজী ডেকে এনে আকাশ এবং রোদেলার বিয়েটা পড়িয়ে দিল। রাত 11:30টায় সবাই খাওয়া দাওয়া করে বসে গল্প করতেছে। এমন সময় রোদেলার আম্মু বলতে লাগলো, আকাশ, রোদেলাকে নিয়ে এখন তুমি রুমে যাও, অনেক রাত হয়েছে। আর আপনারাও গিয়ে ঘুমিয়ে পড়েন, আমরাও গিয়ে ঘুমিয়ে পড়ি। রাত তো আর কম হলো না। হ্যাঁ, সবাই গিয়ে ঘুমিয়ে পড়েন। আকাশ রোদেলাকে নিয়ে চলে আসলো তার রুমে। ডিম লাইট জ্বালিয়ে আকাশ রোদেলার চোখের দিকে এক পলক ভাবে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ ভাবে থাকার পর রোদেলা হঠাৎ আকাশকে জড়িয়ে ধরে আকাশের ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে ফেলল। বেশ কিছুক্ষণ দুইজন লিপ কিস করার পর আকাশ রোদেলাকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, চলেন ম্যাডাম, এখন তাহলে আপনাকে একটু আদর করি। সামনে তো আমাদের বেবি আনতে হবে, এখন তাহলে আদর করা যাক। হ্যাঁ, আদর করো। তাহলে আজকে দেখবো তুমি কিভাবে আদর করো আমাকে। আকাশ রোদেলাকে কোলে উঠিয়ে রোদেলার ঠোঁটের সাথে আবারও একত্রিত করে ফেললো তার ঠোঁট। আস্তে আস্তে আকাশ রোদেলাকে বিছানায় শুইয়ে দিল। রোদেলার জামা কাপড়গুলো খুলতে লাগলো।